এখানে? কে এখানে? সিকান্দার কোথায় তুই? সামনে আয়। শেষমেশ নিজের স্বভাবের পরিচয়টা তো দেখিয়ে দিলি সিকান্দার। সিকান্দার, কি হয়েছে রাধা? এই দেখুন। রাধা, চিৎকার করো না, শো চলছে। আপনি আপনার শো নিয়ে পড়ে আছেন। হাজারবার বারণ করেছি সিকান্দারকে, এখনো আমার পেছনে পড়ে আছে। আজ তো সীমাই ছাড়িয়ে গেছে। ও আমার তাঁবুর ভেতরে উকি মারছিল। কি? সিকান্দার এরকম করেছে? আমার সামনে নিয়ে এসো ওকে। মদ খেয়ে রোজ রোজ এই নাটক করিস না, এবার একে শিক্ষা দিতেই হবে। মহিলাদের ঘরে উঁকি ঝুঁকি মারে এই শয়তানটা। আরে মিথ্যা বলছো রাধা, কি বলেছিস তুই ওনাকে? হ্যাঁ, আমি যা বলেছি ঠিকই বলেছি। তুই এতদিন আমার ভালোবাসা দেখেছিস, এবার দেখবি তুই বদলা নেব এবার। আরে তোকে বদলা নেওয়ার অবস্থায় ছেড়ে দিলে তবেই না তুই বদলা নিবি। জোরদার হাততালি আমাদের এই শিল্পীর জন্য। আমি এবার উপস্থিত করতে চলেছি আমাদের সবচেয়ে বড় গৌরব, যার রূপের আগুনে নিজেদের ঝাঁপ দিতে ইচ্ছে করে, সব থেকে বড় শিল্পী রাধা। আরে রাধা পুড়ে গেছে। আরে কেউ তো অ্যাম্বুলেন্স ডাকো। আর ডেকে কোনো লাভ নেই। কেডি স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার সিকান্দারকে বাঁচান। আচ্ছা, আপনার সিকান্দার? কেডি স্যার, সিকান্দার একদম নির্দোষ। ওকে ফাঁসানো হয়েছে, তাও শুধু এই অজুহাতে যে সিকান্দার রাধাকে মারার ধমকি দিয়েছিল। পুলিশ ওকে রাধার হত্যাকারী ভাবছে। কি কারণবশত হুমকি দিয়েছিলেন সিকান্দার বাবু? স্যার, কারণ রাধা ওর ওপর মিথ্যে দোষারোপ করেছিল যে যখন ও তৈরি হচ্ছিল সিকান্দার উঁকি মারছিল। ও আমার তাঁবুর ভেতরে উঁকি মারছিল, যার জন্য রাগের মাথায় সিকান্দার রাধাকে অনেক আজে বাজে কথা বলেছিল। তুই এতদিন আমার ভালোবাসা দেখেছিস, এবার দেখবি তুই বদলা নেব এবার। বিচিত্র বিষয় এটা যে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গ দিচ্ছেন যিনি মহিলাদের ঘরে উকি ঝুঁকি মেরে থাকে। না স্যার, সিকান্দার এরকম না। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, আর এই জন্যই ওর সাথে আছি। স্যার, রাধা শোয়ে স্টার ছিল। ওর মারা যাওয়ার জন্য
তামাশা কোম্পানি বন্ধ হয়ে যাবে। সেই জন্য এরা সবাই রাগের মাথায় সিকান্দারকেই দোষারোপ করছে। তো কিভাবে ঠিক রাধা দেবী স্টার হয়েছিলেন? কিভাবে তিনি তার কাজকর্ম করতেন? স্যার, রাধা আগুনের ভয়ঙ্কর খেলা দেখাতো, যেটা লোকেরা খুব পছন্দও করত। আর আপনি কি করেন? মানে আমি বলতে চাইছি কি ধরনের কাজকর্ম আপনি করে থাকেন? স্যার, আমি দড়ির উপর দিয়ে চলার খেলা দেখাই। কেটি স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ সিকান্দারকে বাঁচান। দেখুন, আপনি হাত জোড় করবেন না। আমি গিয়ে দেখা করছি সিকান্দারের সঙ্গে। তো তুমি কি ওই তামাশার কোম্পানিতে কাজকর্ম করে থাকো নাকি? না স্যার, আমি ড্রাইভার ছিলাম। শুনলাম যে রাধা দেবীর সঙ্গে ঝগড়া চলছিল, তোমার মনোমালিন্য চলছিল, ঠিক কী কারণে? ঝামেলা ছিল না স্যার, আমি তো রাধাকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে কখনোই ওর নিজের করে নেয়নি। কিন্তু আমি ওকে খুন করিনি স্যার, আর আমার সারা জীবন এটাই আফসোস থাকবে। ওর সঙ্গে যা কিছুই হয়েছে একদম ঠিক হয়েছে, হওয়াই উচিত ছিল। আচ্ছা, তোমার এই পবিত্র চিন্তাভাবনার বিষয়ে একটু আলোচনা করা যাক। এটা বলো যে ওই যে দ্বিতীয় একটি মেয়ে ছিল, কি নাম যেন, গুল, তার সঙ্গেও তোমার একটা সম্পর্ক রয়েছে, ঠিক কী ধরনের সম্পর্ক রয়েছে? স্যার, আমি আর গুল ছোটবেলার বন্ধু, আমরা একই পাড়ায় থাকতাম। ও আমার খুব খেয়াল রাখে, আর এই কোম্পানিতে চাকরিটা আমি ওর জন্যই পেয়েছি। যদি তুমি নির্দোষ হও তাহলে আমি তোমাকে বাঁচাবো, আর যদি তুমি মিথ্যে কথা বলে থাকো তো, আর আমি যদি এটা জানতে পারি যে তুমি দোষী, তাহলে তোমাকে আজীবন কারাদণ্ড থেকে কেউ বাঁচাতে পারবে না। বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ। ইওর অনার, আজকের দিনে প্রেমের ভাষা বদলে গেছে। প্রেমেতে লোক এমন অন্ধ হয়ে যায় যে মানুষ আজকাল এমন হয়েছে যে প্রেমে ব্যর্থ হলে তার ক্ষতি করতেও পিছপা হয় না। এইরকম অনেক ঘটনা আমাদের সামনে আজকাল প্রায়ই ঘটছে। এই যে এই সিকান্দার একটা তামাশা করা কোম্পানিতে ও ড্রাইভারের কাজ করে, আর ওই কোম্পানিরই একটি মেয়ে রাধা, যার হত্যার অভিযোগ এর উপর আছে, যাকে ও একতরফা ভালোবাসত। হত্যার সন্ধ্যায় সিকান্দার রাধার কাপড় পরার সময় লুকিয়ে দেখছিল। এটা রাধারই অভিযোগ ছিল। সিকান্দারকে সকলের সামনে অপমানিত হতে হয়। ওই সময় সিকান্দার সকলের সামনে রাধার প্রতি বদলা নেবার হুমকি দেয়। তুই এতদিন আমার ভালোবাসা দেখেছিস, এবার দেখবি তুই আমি বদলা নেব এবার। ওই সন্ধ্যায় এক খেলা চলতে চলতে একটা দুর্ঘটনা রূপে রাধার মৃত্যু হয়ে যায়। ইওর অনার, যে ঘটনাকে দুর্ঘটনার রূপ দেয়া হয়েছে, আসলে ওটা দুর্ঘটনা নয়, একটা ভেবে চিনতে একটি ষড়যন্ত্র যা ওই সিকান্দার করেছে। Order. Silence in the court, please. ভাই সিকান্দার, এইভাবে তুমি রাধাকে অনেকবার রাধার কি? তৈরি হতে দেখা। আমি সারা জীবনে কোনো মহিলার সঙ্গে কোনো ছ্যাঁচটা আমি করিনি, আর রাধার জন্য আমার ভালোবাসা শারীরিক ছিল না। হ্যাঁ, সত্যি ভালোবাসা, ঠিক। ইওর অনার, এখন আমি আপনাকে বলছি এই সিকান্দার খান কেমন করে ধরা পড়লো। সেই রাতে সিকান্দার নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আর ওই অবস্থায় রাধার ক্যাম্পের বাইরে নিজের ব্যবহৃত রুমাল, যার ওপর নাম লেখা রয়েছে সিকান্দার খান SK, সেটা রাধা ক্যাম্পের বাইরে পায়। আচ্ছা ভাই সিকান্দার, আমাকে এটা পরিষ্কার বলো, এই রুমালটা তোমারই তো? হ্যাঁ, এই রুমালটা আমার, কিন্তু এটা রাধার টেন্টের কাছে কি করে পৌঁছালো সেটা আমি জানি না। আরে ভাই, তুমি জানবে না তো আর কে জানবে?
আচ্ছা একটা কথা বলো যে ওই রাতে তুমি রাধাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলে কিনা? ইওর অনার, আমি জানি না যে কেন প্রতিপক্ষের এটা মনে হচ্ছে যে এই দুজন ব্যক্তির মধ্যে যদি কখনো ঝগড়া হয় তাহলে একে অপরের প্রাণ নিয়ে নেয়, হত্যা করে ফেলে। আর যদি এরকমটা হয়ে থাকে তাহলে তো আপনার হাতে আমার প্রত্যেকদিন হত্যা হওয়ার কথা, কারণ আমাদের তো রোজই ঝগড়া হয়ে থাকে। না, আই অবজেক্ট ইওর অনার। মিস্টার পাঠক এই কেসটাকে সিরিয়াসলি নিচ্ছেন না। শুধুমাত্র এই কেসটাই নয় মিস্টার দেশাই, আমি আমার প্রত্যেকটি কেস এভাবেই গভীরভাবে দেখে থাকি। ইওর অনার, মানুষ একটা সামাজিক প্রাণী, একসঙ্গে বসবাস করে, আর একসঙ্গে থাকলে কখনো কখনো তাদের মধ্যে ঝগড়া বিবাদ সেটা তো হয়েই থাকে। সেটার এটা মানে নয় যে একে অপরকে হত্যা করবে। না, আপনি ঠিকই বলছেন মিস্টার কেডি সাহেব, কিন্তু মদ খেয়ে মাতলামো করা এটা সিকান্দারের অভ্যাস। মারপিট, লড়াই, ঝগড়া করা মানুষকে কি আপনি সামাজিক বলবেন? ইওর অনার, পুলিশ রেকর্ড এইটাই বলছে যে সিকান্দার খুবই হিংস্র প্রকৃতির মানুষ। প্রথম এফআইআরে এটাই লেখা আছে যে নেশা করে এই লোকটা একবার দুটো মানুষের পা ভেঙে দেয়। দ্বিতীয়ত এটা লেখা আছে যে কোনো ব্যাপারে নিজের মালিককেও খুব মারধর করে। দেখুন দেশাই বাবু, আমি মানছি যে একটা সময় পর্যন্ত ও গুন্ডা ছিল, কিন্তু সেটা পুরনো কথা। পুরনো কথাগুলো এখন উগড়ে কিন্তু কোনো রকম লাভ হবে না। আপনার কাছে কি এরকম কোনো সাক্ষী রয়েছে বা সাক্ষ্য যেটা থেকে এটা প্রমাণ হবে যে সিকান্দার হত্যা করেছে বা হত্যা করার কোনো প্রয়াস সে করেছে? দেখুন পাঠক সাহেব, এই সময় আমার কাছে কোনো সাক্ষ্য নেই তো। এনার কাছে কোনো প্রমাণ নেই? হ্যাঁ ইওর অনার, কিন্তু আমার কাছে একটা প্রমাণ আছে যা থেকে প্রমাণ হয়ে যাবে যে রাধার হত্যার ষড়যন্ত্র সিকান্দারই করেছিল। ইওর অনার, সবার প্রথমে আমি আদালতকে এটাই বলতে চাই যে খেলা দেখাতে দেখাতে রাধার মৃত্যু হয়, ওই খেলা কি করে দেখানো হয়? ইওর অনার, এখন আমি ফরেনসিক এক্সপার্ট মিস্টার রাস্তগিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। ডাক্তারবাবু, রাধা যে বোতল নিয়ে খেলা দেখাতো সেই বোতলে কি ঠিক মাত্রায় কেরোসিন তেল ছিল? না, ওই বোতলে কেরোসিন তেল ছিল না, বরং ডিজেল ছিল। আচ্ছা ডাক্তারবাবু, আমি এটাও শুনেছি যে ডিজেল ব্যবহার করার ফলে ওই যে আগুনের গোলা হয় না, সেটা অনেক বড় হয়ে যায়। আগে হ্যাঁ, আপনার কথা একদম ঠিক। তাই না? হ্যাঁ, আর এটাও শুনেছি যে ডিজেল ব্যবহার করার ফলে অনেক বড় বিস্ফোরণ মানে দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, বিস্ফোরণের সম্ভাবনা হতে পারে, কারণ কেরোসিন তেলের থেকে ডিজেল বেশি জ্বলনশীল হয়। কিন্তু প্রশ্ন এটাই উঠছে ডক্টর সাহেব যে ওখানে ডিজেল এলো কেমন করে? কারণ যেখানে খেলা হচ্ছিল মানে শো হচ্ছিল সেখান থেকে পেট্রোল পাম্প দূরে। তো ইওর অনার, এখন আমি বলছি যে ডিজেল কেমন করে এলো। ডিজেল সেই গাড়িতে করে এসেছে যে গাড়িতে চড়ে পুরো টিমটা ট্রাভেল করতো, আর ড্রাইভার ছিল ওই সিকান্দার। থ্যাংক ইউ ডক্টর সাহেব, আপনি যেতে পারেন। দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, এক মিনিট। ডাক্তারবাবু, এটা বলুন যে যেই বোতলের কথা আপনি বলছেন সেই বোতলটার ওপর কি সিকান্দারের আঙুলের কোনো ছাপ পাওয়া গিয়েছে? আচ্ছা 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 কেডি সাহেব, আপনি এই ব্যাপারটা নিয়ে সময় নষ্ট করতে চান? হ্যাঁ কেডি সাহেব, এত বড় ষড়যন্ত্রকারী এই সিকান্দার বোতল ধরার সময় হাতে কি গ্লাভস পরবে না? হ্যাঁ, ছাপ করতে থাকবে। আপনি বলুন, ওই বোতলের ওপরে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, বলুন কার আঙুলের ছাপ? আমরা বোতলের উপর দুজন লোকের আঙ্গুলের ছাপ পেয়েছি। একজন হলো রাধা, যে ওই বোতলটা ব্যবহার করছিল, আর দ্বিতীয় আঙ্গুলের ছাপ আমরা গাট্টুর পেয়েছি। ইওর মিস্টার গাট্টু ওই কোম্পানিতেই কাজ করে যে কাজ করার সময় রাধার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটেছিল। ওই কাজকর্মের জন্য সিকান্দারের থেকে
গট্টু বেশি জনপ্রিয়। আমি ওকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। তো মিস্টার গট্টু, ওই কোম্পানিতে কি কাজ করেন আপনি? কি কাজ সেখানে আপনার? খেলা দেখানোর সময় খেলা দেখানোর জিনিসপত্র নিয়ে আসার দায়িত্ব আমার উপরেই থাকে। আচ্ছা, তো এই যে আগুনের কাজটা ছিল, যেটা করার সময় রাধার সঙ্গে দুর্ঘটনাটা ঘটে, সেগুলোর জন্য যেই জামা কাপড় ওখানে নিয়ে আসা হয় সেটার ব্যবস্থাও আপনি করে থাকেন। যেটার মানে এটা দাঁড়ায় যে ওই বোতলে সর্ষের তেলের জায়গায় ডিজেলটাও আপনি রেখেছিলেন। যদি রাধার হত্যার কারণ ওই বোতলে সর্ষের তেল থাকার জায়গায় ডিজেলের থাকাটা হয়, তো তাহলে দোষী গট্টু ইওর অনার সিকান্দার নয়। কেননা ওই বোতলে ডিজেল গট্টু রেখেছিল। গাট্টু রাধাকে কেন মারবে? রাধাকে মেরে ওর কি লাভ হবে? আরে কেডি সাহেব, অকারণে কেউ কাউকে মারে না। দেসাই বাবু, কারণ আছে গট্টুর কাছে রাধাকে হত্যা করার। ইওনার বাস্তবিকভাবে গট্টু রাধাকে মারতে চাইছিল না। রাধার সঙ্গে তার কোনো রকম মনোমালিন্য ছিল না। এটা অন্য কারোর সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য ও রাধাকে এখানে শিখণ্ডি খাড়া করে। হ্যাঁ, কে গট্টু, ঠিক বলছি আমি? কেডি সাহেব, আপনি কি বলছেন আপনি জানেন? আগে আগে আমি জানি যে আমি কি বলছি। আমি এটা বলতে চাইছি দেসাই বাবু যে এই হত্যাটা প্রতিশোধ নিতে করা হয়েছে। আর এই প্রতিশোধটা গট্টু রাধার সঙ্গে নয়, সিকান্দারের সঙ্গে নিতে চাইছিল। আই অবজেক্ট ইওর অনার। কেডি সাহেব কেসটাকে উল্টে দিচ্ছেন। ইওর মোহন দাদা যে একই কোম্পানিতে সাজসজ্জা আর ওই মেকআপের কাজকর্ম করে থাকেন, ওনাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মোহন দাদা, আপনি এই কোম্পানির সব থেকে পুরনো কর্মচারী। এটা পরিষ্কার যে আপনি সবার ব্যবহার আচার আচরণের সঙ্গে একেবারেই পরিচিত। হ্যাঁ, আমি গত 20 বছর ধরে এই কোম্পানির সঙ্গে যুক্ত। আর এই কোম্পানি সেজন্য আমার বাড়ির মতন। আর বাড়ির সমস্ত সদস্যদের সঙ্গে প্রত্যেকেই ভালো করে পরিচিত তো হয়ই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা বলুন যে গট্টু বাবু আর সিকান্দার বাবুর মধ্যে যে সম্পর্ক ছিল সেটার বিষয়ে কিছু বলবেন আপনি আদালতে? আগে এই দুজনের মধ্যে অনেকদিন ধরেই মনোমালিন্য হচ্ছিল, আর প্রায় কোনো কথা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হতেই থাকতো। কিন্তু এই ঝগড়াটা হাতাহাতির মধ্যেই সীমিত থাকতো, কেননা সিকান্দার বেশি শক্তিশালী আর রাগীও। এই জন্য সিকান্দার বেশিরভাগ সময় গাট্টুকে হারিয়ে দিত। তো এই দুজনের মধ্যে হাতাহাতি শেষবার কবে হয়েছিল কিছু মনে আছে আপনার? বলবেন। যেদিন রাধার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটে তার একদিন আগে সিকান্দার আর গাট্টুর মধ্যে খুব খারাপভাবে লড়াই হয়েছিল। সেদিন গাট্টুকে সিকান্দার খুব খারাপভাবে মেরে উঠছিল। এই জন্যে কেউ মধ্যস্থতা করার চেষ্টাও করেনি, কারণ প্রায় সবাই সিকান্দারের রাগ সম্বন্ধে ভালো করে জানত। তোমরা দুজন শুধরে যাও, নইলে দুটোকেই আমি বার করে দেবো। তামাশা বানিয়ে রেখেছি, চল। ইওনার গট্টু জানতো যে ও সিকান্দারের সঙ্গে কোনো রকম লড়াই করে পারবে না। এই কারণেই ও সিকান্দারকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্রটা করে ফেলল। সিকান্দার রাধাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, আর এই গোটা বিষয়টার ফায়দা তোলার জন্য গট্টু রাধাকে মেরে ফেলার পরিকল্পনা করে। ও ওই বোতলটা থেকে সর্ষের তেলটা বার করে তার মধ্যে ডিজেল ঢেলে দেয়। জজ সাহেব, এটা মিথ্যে। আমি বোতলে কেরোসিনের জায়গায় অর্ডার অর্ডার। আপনার যদি কিছু বলার থাকে কাঠগড়ায় এসে বলুন। আমি বোতলে কেরোসিনের জায়গায় ডিজেল অবশ্যই ভরেছিলাম, কিন্তু আমি রাধাকে খুন করিনি। জজ সাহেব, সেই দিন হঠাৎ করে কেরোসিন তেল শেষ হয়ে যায়, আর খেলা দেখানোটাও জরুরি ছিল, সেই জন্য আমি এসব করি। আর আমি রাধাকে সব বলেও তো দিয়েছিলাম। আপনার কি মনে হয় যখন রাধা মুখে ডিজেল ঢেলেছিল তখন কি ও বুঝতে পারেনি? ও চাইলে খেলা দেখানো বন্ধও করে দিতে পারত। আর
জজ সাহেব, ওর জন্য ওটা কোনো নতুন ব্যাপার ছিল না। রাধা এর আগেও এই কাজটা বহুবার করেছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। দেখো গাট্টু, এখন রাধা তো তোমার এই কথাটা প্রমাণ করার জন্য এখানে আসতে পারবে না। তুমি কি তোমার বলা এই কথাগুলোকে একটু প্রমাণ করতে পারবে এই আদালতে? আছে কেডি সাহেব, আমি নিজে আপনাকে প্রমাণ দেব। আচ্ছা, আমি কি একটুখানি ডিজেল পেতে পারি? আমি নিজে এই খেলাটা আপনাকে করে দেখাবো। দেখো গাট্টু, এটা কোনো রকম হাস্যকর নাটক এখানে চলছে না, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই কাজটা করতে করতে রাধার প্রাণ যায়, কিন্তু এটা তুমি একদম ভুলবে না। কেডি সাহেব, যদি আজকে আপনাকে আমি প্রমাণ না দিতে পারি, তাহলে আমার সারাটা জীবন গারদের পেছনে কাটবে। আপনি আমার উপর ভরসা রাখুন, কিচ্ছু হবে না। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো ডিজেলের ব্যবস্থা করা হোক। কেডি সাহেব, এবার তো আপনার বিশ্বাস হলো না? এই খেলাটা দেখাতে গিয়ে কেউ মারা যায় না। আমি তো এই খেলাটা রাধাকে দেখে দেখেই শিখেছি। রাধা তো এই খেলাটায় এক্সপার্ট ছিল, ওর এই অবস্থা কি করে হতে পারে? এই আদালতে এটা প্রমাণ হয়ে গেল যে কেরোসিন তেলের জায়গায় ডিজেল ব্যবহার করা হলে কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে না। সেই জন্য এই আদালত যতক্ষণ না দুর্ঘটনার আসল কারণ জানতে পারছে, ততক্ষণ পর্যন্ত এই আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আমি কাল পর্যন্ত এই আদালত মুলতুবি রাখলাম। কেন তুমি আমাকে সিকান্দারের এই সত্যিটা আগে বলনি? কেন তুমি এটা বলনি যে ও একজন হিংসাত্মক প্রকৃতির ব্যক্তি, ওর বিরুদ্ধে এফআইআর রয়েছে পুলিশে? এসব বলা উচিত ছিল তোমার। কেডি স্যার, আমি শুধু এতটুকুই জানি যে রাধাকে সিকান্দার খুন করেনি। হ্যাঁ, ও একটু বদমেজাজি, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে জানি ও কাউকে খুন করতে পারে না। স্যার প্লিজ, আপনি আমার কথা বিশ্বাস করুন। এক্সকিউজ মি স্যার, এটা টেন্টের ভেতরের ছবি। স্যার, ঘটনার পরে পুলিশ টেন্টটাকে সিল করে দিয়েছিল, এই জন্য টেন্টটা সেরকমই আছে যেদিন সেরকম রাতে ছিল। স্যার, আমি ওই টেন্টে কিছু পাইনি, আর এই ছবিগুলো আমি তুলেছি। কি হচ্ছে স্যার? আর ইউ ওকে? সব কিছু ঠিক আছে? আরও একজন ওই মেয়েটা রয়েছে গুল, যার নাম যে সিকান্দারের সঙ্গে এতদূর পর্যন্ত প্রেম করে যে ওকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করবে। কিন্তু এখানে প্রেম একদিকে জীবন বাঁচানোর চেষ্টা করছে, আর অন্যদিকে সিকান্দার রয়েছে যে রাধাকে ভালোবাসতো, যার ওপর রাধাকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। এর মানে হলো ভালোবাসা চলাকালীন হত্যার দোষারোপ বড্ড বেশি জটিল বলে মনে হচ্ছে। স্যার, এখন আমাদের কি করতে হবে? কি করতে হবে এটা তো তখনই জানতে পারা যাবে যখন এটা জানতে পারা যাবে যে রাধার মৃত্যুর কারণটা ঠিক কি, যেটা আমাদের শুধুমাত্র ডক্টর রাস্তগি বলতে পারবে। ডক্টর রাস্তগি, কেডি পাঠক। কেডি, দুর্ঘটনার পিছনের কারণ জানতে পারা ইম্পসিবল। রাধার মৃতদেহের অন্তিম সংস্কার হয়ে গেছে, এখন আমি কিছু করতে পারবো না। বলুন, আমি রাধার মা বাবার সঙ্গে দেখা করতে চাই। কেডি সাহেব, বাড়ির সমস্ত দায়িত্ব আমার মেয়ে রাধার উপর ছিল। এই কারণে সেই জন্য ও বিয়েও করেনি। ওর চলে যাওয়ার পরে আমরা পথে এসে দাঁড়িয়েছি কেডি সাহেব। এখন এই বাচ্চাটার পড়ার দায়িত্ব কে নেবে কেডি সাহেব? আমরা বরবাদ হয়ে গেলাম। আমি আপনার দুঃখটা বুঝতে পারছি স্যার, এই কারণে আমি এখানে এসেছি। আমি এটা চাইছি যে যেই ব্যক্তি আপনাদের এই পরিস্থিতিতে এনে ফেলেছে, যে রাধাকে হত্যা করেছে, তাকে আমি শাস্তি পাওয়াবো।
রাধাকে ন্যায় বিচার দেব। আপনি এখনো পর্যন্ত রাধা দেবীর অস্থি বিসর্জন দেননি? ব্যাস, সেই কারণেই আমরা হরিদ্বার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা স্যার, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সংকোচ হচ্ছে আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে। আমি কি এই অস্থিগুলোকে পরীক্ষা করার জন্য নিয়ে যেতে পারি? আমি বুঝতে পারছি যে আপনাদের হয়তো বিচিত্র বলে মনে হচ্ছে। এটার পেছনে কারণ হলো এটা যে রাধা দেবীর মৃত্যুর কারণটা এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি। এই কারণেই পরীক্ষা করার জন্য নিয়ে যেতে পারি। হতে পারে যে ফরেন্সিক থেকে কোনো রকম সূত্র পাওয়া গেল। আমাদের মেয়ে তো চলে গেল, এখন কেউ শাস্তি পাক আর না পাক এতে আমাদের কিছু যায় আসে না। এতে তো আমাদের মেয়ে আর ফিরে আসবে না। পাঠক বাবু, আমাদের নিজেদের মতো থাকতে দিন। আমরা আর কোনো বিচার টিচার চাই না। আপনি কি রাধার হত্যাকারীকে এইভাবেই ছেড়ে দেবেন? যতটা কষ্ট আপনার আর আপনার পরিবারের হচ্ছে, ততটাই কষ্ট সেই ব্যক্তিটারও হচ্ছে যে নির্দোষ একেবারে, কিন্তু তাকে দোষী বলে অভিযোগ করা হয়েছে, দোষারোপ করা হয়েছে সেই ব্যক্তিকে রাধার হত্যার জন্য। সত্যি পর্যন্ত পৌঁছাতে আমাকে একটু সুযোগ আপনারা দেবেন নাকি? কেডি সাহেব, আমি চাই যে আমার মেয়ের হত্যাকারীদের কঠোর থেকে কঠোর সাজা হোক। কেডি সাহেব, আমার মেয়ে গণেশকে খুব মানত। এই মূর্তিটাকে সব সময় সঙ্গে রাখত। সব পারফরমেন্সের আগে এটাকে নিজের মাথায় ঠেকাতো। কিন্তু গণেশ ওকে বাঁচাতে পারল না। কেডি সাহেব, এই গণেশের মূর্তি রাধার তাঁবু থেকে পাওয়া গেছে। পুলিশ তদন্ত করার পর ওর ব্যক্তিগত জিনিস সব ফিরিয়ে দেয়। টেন্টের কাছে পাওয়া গেছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ইয়নার এই মামলাটা অন্যান্য মামলা থেকে আলাদা। এই কেসে মৃত্যুর কারণ হলো একটা দুর্ঘটনা। আদালতের গত শুনানিতে মৃত্যুর কারণগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো পরিণাম এর সামনে আসেনি। এ কারণে আমি রাধা দেবীর ওই অস্থিভস্য আবারও পরীক্ষা করিয়েছি। ডাক্তারবাবু, দয়া করে আদালতে বলুন যে আপনার ওই পরীক্ষায় ঠিক কি কি তথ্য উঠে এসেছে। রাধার শরীরের ফরেন্সিক তদন্ত আগেই হয়ে গিয়েছিল। উনার শরীরের হাড়ের উপর অ্যাডভান্স টেস্ট করার পরও আমরা কিচ্ছু পাইনি। তবে হ্যাঁ, রাধা সবসময় তার সাথে একটা গণেশের মূর্তি রাখতেন। তার প্রত্যেক শোয়ের আগে ওই মূর্তিটাকে নিজের মাথাতে ঠেকাতো। ওই রাতে দুর্ঘটনার আগে রাধা সেরকমই করেছিল, যে কারণে রাধার মুখে লেগে থাকা মেকআপ ওই মূর্তিতে লেগে যায়। আর ওই মেকআপ পরীক্ষা করার পর আমরা জানতে পারি যে রাধার মুখে FNT নামের একটা কেমিক্যাল ছিল। FNT
এই এফএনটিটা ঠিক কি বিষয় একটু স্পষ্ট করে আমাদের বুঝিয়ে বলুন। এফএনটির ব্যবহার আধুনিক বিস্ফোরণে করা হয়। এই অত্যন্ত জ্বলনশীল আর শক্তিশালী কেমিক্যাল আগুনের জন্য রাধার শরীরের সবচেয়ে বেশি ক্ষতি ওনার মুখে হয়। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ওনার মুখে এফএনটি কেমিক্যাল লেগেছিল। অবজেকশন ইউর অনার, এই এফএনটি যে কেমিক্যালই হোক, প্রশ্ন হলো এই যে রাধার মুখে পৌঁছলো কি করে। এখনই আদালতের সামনে গুড্ডু যে কৌশল দেখিয়েছে, যা ওর কথা অনুযায়ী ও রাধার এক্সপার্ট নয়, তথাপি ওর শরীর বা মুখের কোনো অংশে আগুন লাগেনি। তো প্রশ্ন হচ্ছে যে এই আগুন রাধার মুখ অবধি পৌঁছলো কেমন করে? ইওর অনার, আমি জানতাম যে আদালতে এই প্রশ্নটা অবশ্যই উঠবে, আর এই প্রশ্নটার উত্তর আমি একটা প্রয়োগের মাধ্যমে দিতে চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, আদালতকে জানানোর জন্য, আদালতের রেকর্ডসের জন্য আমি এই জলে খুবই কম পরিমাণে এফএনটি মিশিয়েছি, 0.01 মাইক্রোগ্রাম। কাগজটাকে এবার আমি জলের মধ্যে ডুবাচ্ছি আর ছেড়ে দিচ্ছি। ইওর অনার, অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এখন ডাক্তারবাবু এই থিওরিটাকে বিস্তারিতভাবে বোঝাবেন। ডাক্তারবাবু প্লিজ। এফএনটি এমন এক জ্বলনশীল কেমিক্যাল যার আগুনের সাথে সরাসরি কোনো সম্পর্কের প্রয়োজন নেই। এটা জ্বলার জন্য 60 ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন হয়। ইওর অনার, যে সময় রাধা খেলা দেখাচ্ছিল সেই সময় আশপাশের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। তাপমাত্রা 60 ডিগ্রির ওপরে পৌঁছে যাওয়ার পর রাধার শরীরে আগুন লেগে যায়, কেননা ওর মুখে অধিক পরিমাণে এই রাসায়নিক লেগেছিল। এইমাত্র আপনি এই প্রয়োগটাতে দেখলেন যে এতটা কম মাত্রায় এই রাসায়নিক কতটা ক্ষতিকর হয়ে উঠতে পারে। ডক্টর রাস্তগি, যে কেমিক্যাল এতটা ভয়ঙ্কর সেটা আসামের কাছে পৌঁছলো কি করে? ভাই, এরকম তো নয় যে আনাজপাতির মতো এটা বাজারে পাওয়া যায়। আপনি ঠিক বলছেন, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে কালো বাজারে এই সমস্ত ক্ষতিকর জিনিস সহজেই পাওয়া যায়, আর একটু বেশি মূল্য দিলেই এটা যে কেউ অতি সহজেই পেতে পারে। ইওর অনার, এখন প্রশ্ন এটা ওঠে যে রাধা দেবীর মুখে এই এফএনটি এলো কিভাবে, পৌঁছলো কি করে? উনি নিশ্চয়ই এরকম একটা জ্বলন্ত পদার্থ নিজের মুখে লাগাবেন না। এই বিষয়টায় খবরাখবর নিতে আমি গুল, যে ওই কোম্পানিতে ছিল, তার বন্ধু রয়েছেন একজন, আমি তাকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইওর অনার, গুল ওই সার্কাসে খেলা দেখিয়ে থাকে। রাধা দেবীর খেলাটা ওনার খেলার থেকে একটু আলাদা, যেখানে রাধা দেবী আগুন নিয়ে খেলেন আর গুল দড়ির ওপর হাঁটে, দড়ির ওপর হেঁটে যায়। এটা বলুন যে রাধা দেবী ওই মঞ্চে যাওয়ার আগে, খেলা দেখানোর আগে ঠিক কি কি করতেন, কি কি রুটিন ছিল তার? নিজে তৈরি হওয়ার জন্য সব থেকে বেশি সময় নিত। তারপরে ওর চুল খুব ভালো করে বেঁধে নিত, তারপর স্টেজে গিয়ে ওর পারফরমেন্স করত। কিন্তু হ্যাঁ, তার আগে ওর মেকআপ খুব ভালো করে করত। সব থেকে বেশি সময়ও মেকআপ করার জন্য নিত। সব থেকে বেশি সময় ইওর অনার রাধা দেবীর সাজগোজ করতে লাগতো। ওনার ঘর থেকে আমরা ওনার মেকআপ সামগ্রী উদ্ধার করেছি, যেটার ফরেন্সিক পরীক্ষা করার পর জানতে পারা গিয়েছে যে সেগুলোর মধ্যে অত্যধিক মাত্রাতে এফএনটি রাসায়নিক পাওয়া গিয়েছিল। ইওর অনার, ফরেন্সিক রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা আছে। ইওর অনার, একজন ব্যক্তি থাকতে পারেন যিনি ওর মেকআপে এই রাসায়নিক মেশাতে পারে। আমি মোহন দাদাকে আরও একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। রাধা দেবীর সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল সেই বিষয়ে একটু আদালতে আমাদের বলবেন। এডি সাহেব, আমি কেবল শুধুমাত্র আমার নিজের কাজে মন দিই। আমার কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করার জন্য কোনো প্রকার ইচ্ছে নেই। আমি গত 20 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আর এই 20 বছরে
এই কোম্পানিতে না কেউ আমার বন্ধু আর না কেউ আমার শত্রু। এই ব্যাপারে আপনি কোম্পানির লোকেদের সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু যখন আপনি কাজ করেন অন্যান্য মানুষজনের সঙ্গে, তখন কাজের বিষয় তো তাদের সঙ্গে আপনার কথাবার্তা নিশ্চয়ই হয়, তাই না? হয় না? যেমনটা হওয়া প্রয়োজন, ব্যাস। তো রাধা দেবীর সঙ্গে আপনার ঠিক কি কথাবার্তা হয়েছিল? এটা কি কোনোভাবে সত্যি নয় যে রাধা দেবীর সঙ্গে আপনার একেবারেই বনিবনা হতো না, আর ঠেস দিয়ে কথা বলতেন উনি আপনার সঙ্গে বেশ কিছুবার, আর এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াঝাটিও হয়েছিল? এডি সাহেব, আপনি যা বলছেন একদম ঠিক। রাধা সর্বদাই আমার কাজে কোনো না কোনো খুঁত বার করতো। এই কারণে উনি আপনাকে ওর মেকআপ করতে বারণ করে দিয়েছিল, এমনকি ওর 10 পর্যন্ত যাওয়ার অনুমতি আপনাকে দেওয়া হয়নি। কেডি সাহেব, আপনি তো বলেছিলেন যে দুটো মানুষের মধ্যে ঝগড়া হলে তার মানে এই নয় যে একজন আরেকজনকে খুন করবে। ভুলে গেছেন আপনি? ইয়নার মোহন দাদা এই আদালতের কাছে কিছু লুকোচ্ছে। রাধার মৃত্যু হয়ে যাওয়ার কারণে ওনার 20 বছরের চাকরি থেকে অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। রাধা ওনার জায়গায় ওনার স্থানে নিজের ভাইকে আনতে চাইছিল, এবং এই বিষয়টার উত্থাপন উনি নাটক কোম্পানির ম্যানেজার গোবিন্দর কাছেও করেছিল। গোবিন্দবাবু তার লিখিত বয়ানে এটা বলেছেন যে না চাইলেও ওনাকে এটা করতে হয়েছে, কেননা রাধা দেবী ওই নাটকের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ইয়নার মোহন দাদার কাছে তার চাকরি বাঁচানোর জন্য একটাই উপায় ছিল, যে উনি রাধা দেবীকে হত্যা করে ফেলেন, আর এমনটাই উনি করলেন। পাঠক সাহেব, এক্ষুনি আপনি বললেন যে মোহন দাদাকে রাধার টেন্টে যাবার পারমিশন দেওয়া হয়নি, তাহলে ও কেমিক্যাল বোতলে কেমন করে ঢালবে? এবার আপনার এই প্রশ্নের উত্তরটা ওখানকার ম্যানেজার গোবিন্দবাবুই দেবেন। গোবিন্দবাবু, দয়া করে আদালতকে আপনি এটা বলুন যে আপনার কোম্পানিতে ওই মেকআপের যে সামগ্রীগুলো আসে সেগুলো নিয়ে আসার গুরুদায়িত্ব এখানে কার ওপর রয়েছে? আগে আমাদের কোম্পানিতে সব সাজার জিনিসের কেনার দায়িত্ব মোহন দাদার ওপরেই আছে। ধন্যবাদ ইওর অনার। দেশাইবাবুর প্রশ্নের উত্তরটা হলো এই যে ওই মেকআপের বোতলে এফএনটি মেলানোর জন্য মোহন দাদাকে আর রাধা দেবীর টেন্টে যাওয়ার জন্য কোনো প্রয়োজনীয়তা ছিল না। যখন ওই বোতলটা রাধা দেবীর কাছে পৌঁছলো তখন সেখানে আগে থেকেই এফএনটি রাসায়নিক মেশানো ছিল। হাবিব, এই মেকআপের জিনিসপত্র রাধার টেন্টে রেখে দাও। ইওর অনার, মোহন দাদা তার কাজটা এখানে খুবই সূক্ষ্মভাবে করেন, এতটাই সূক্ষ্মভাবে যাতে সবার মনে হয় যে রাধা দেবীর মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। কি বাজে বলছেন আপনি? আমি কাউকে মারিনি। আপনার এই কারণে এটা মনে হচ্ছে কেননা রাধার জন্য আমার চাকরি যাচ্ছিল, এই জন্য আপনার মনে হচ্ছে আমি রাধাকে খুন করেছি। আর আপনাকে এটা আমি জানিয়ে দিই যে আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি, যেটা আমি পরের সপ্তাহে জয়েন করব। ইওর অনার, আমি একটা টিভি সিরিয়াল বানানোর কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। আপনি বললে তো আমি ওদের এগ্রিমেন্ট লেটার আর ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে দেখাতে পারি। আর এই কাজটা আমি রাধার মৃত্যুর বেশ কয়েকদিন আগেই পেয়ে গেছিলাম। আমি তো ব্যাস কেবল এই খেলা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। আর এই বিষয়ে আমি গোবিন্দবাবুর সঙ্গেও কথা বলতাম। রেডি সাহেব, একটা টিভি শোয়ে কাজ করা আর একটা তামাশা কোম্পানিতে কাজ করার থেকে অনেকটাই সম্মানজনক। আর জীবন আমায় এই প্রথমবার সোনালী সুযোগ দিয়েছে নিজেকে গোছানোর জন্য। আর এই রকম অবস্থায় আপনি বলুন আমি কাউকে কেন খুন করতে যাব? রেডি সাহেব, আমি আপনার অনেক নাম শুনেছি আর আপনার প্রতি আমার মনে অনেকটাই সম্মান ছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আজ আপনার দিনটা খারাপ, মানে একদমই দিনটা খারাপ। আমি কাউকে খুন করিনি। ইওর অনার, কেডি সাহেব আরো একবার হত্যার কারণ প্রমাণ করতে অসফল হলেন। আর এইরকম যদি চলতেই থাকে তাহলে আদালত সিদ্ধান্তে পৌঁছতেই পারবে না, তাই না? আপনি একদমই ঠিক বলছেন। আপনি এমন কোনো যুক্তি খাড়া করতে কেন পারছেন না যাতে আদালতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়? এই আদালত দ্বীপ্রাহরিক বিশ্রামের জন্য মুলতবি করা হলো। স্যার, মোহন দাদা আদালতে যা কিছু বলেছেন সব সত্যি বলেছেন। উনি খুব ভালো চাকরি করেন, যা উনি রাধার মৃত্যুর কয়েকদিন আগে পেয়েছিলেন। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরে গেছি বলুন যে আমার মনে মোহন দাদা সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা ভুল ছিল। কিন্তু
মোহন দাদা না হলে কে হবে? কে হতে পারেন সেই ব্যক্তি যার কাছে সুযোগ ছিল রাধার টেন্টে গিয়ে পৌঁছে ওর মেকআপের জিনিসপত্রের মধ্যে ওই রাসায়নিকটা মিশিয়ে দেবার? ওই রাধার টেন্টের ছবি কিছু রয়েছে ফাইলে? আগে হ্যাঁ, আচ্ছা, ইওর অনার, এটা তো পরিষ্কার এখানে যে রাধা দেবীর মেকআপ সামগ্রীর মধ্যে ওই এফএনটি সেই দিন মেশানো হয়েছিল যেই দিন এই দুর্ঘটনাটা ঘটে। সেই দিনের ঘটনার দিকে একবার তাকানো যাক। টেন্টে তৈরি হওয়ার সময় রাধা দেবী এইটা বুঝতে পারলেন যে কেউ বোধহয় তাকে লক্ষ্য করছেন। টেন্ট থেকে বেরিয়ে আসতে উনি দেখতে পেলেন সিকান্দারের রুমালটা পেলেন। সিকান্দার বেচারা ধরা পড়ে গেল, মারপিট হলো একটু, আর সিকান্দার রাধাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। আর এরপরে রাধা দেবী মঞ্চে চলে গেলেন তার খেলাটা দেখানোর জন্য। যে সময় ওনার মুখে লেগে থাকা এফএনটি আগুনটা ধরে ফেলে, সেই সময় এই দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। এখন প্রশ্ন এটা উঠছে ইওর অনার যে ওনার মেকআপ সামগ্রীর মধ্যে, ওনার সাজার জিনিসপত্রের মধ্যে এফএনটি কখন আর ঠিক কিভাবে পৌঁছলো? হ্যাঁ হ্যাঁ পাঠক সাহেব, আমিও জানতে চাই। শুধুমাত্র আপনার জন্যই এই প্রশ্নটার উত্তর দিচ্ছি দেশাইবাবু। ইওর অনার, রাধা দেবীর মেকআপ সামগ্রীর মধ্যে এফএনটি তখন পৌঁছানো হয় যখন সবাই রাধা দেবীর টেন্টের বাইরে দাঁড়িয়েছিল। সিকান্দারকে সবাই তখন প্রহার করছিল। এটা স্পষ্ট যে বাইরে যদি সিকান্দারকে সবাই মিলে মারে তাহলে সিকান্দার টেন্টের ভেতরে যেতে পারেন না। যদি সিকান্দার না থাকে আর কে থাকতে পারে ইওর অনার? যেটার মানে এটা দাঁড়ায় যে রাধা দেবী যখন বুঝতে পারলেন যে কেউ ওনাকে তৈরি হওয়ার সময় লক্ষ্য রাখছেন, সেই ব্যক্তি সিকান্দার ছিল না ইওর অনার, আসলে হত্যাকারী ছিল। ইওর অনার, সে কে হতে পারে যার কাছে সিকান্দারের রুমালের মতো ব্যক্তিগত সামগ্রী ছিল? তাহলে কি ওই ব্যক্তিগত রুমাল ওখানে রেখে দিয়ে ও সিকান্দারকে হাসাতে চাইছিল? এক মিনিট পাঠক সাহেব, তাহলে সিকান্দারের রুমাল ওখানে কেমন করে পৌঁছলো? রাখা হয়নি ওখানে দেশাইবাবু, থেকে গিয়েছিল রুমালটা, ওখানে পড়ে গিয়েছিল বলে তাড়াহুড়োর মধ্যে। আচ্ছা আচ্ছা, তার মানে হত্যাকারী সিকান্দারকে এতটাই ভালোবাসতো যে ওর হাত রুমাল, যেটা আপনি ব্যক্তিগত বস্তু বলেছেন, সেটা নিয়ে হত্যা করতে এসেছিল। হ্যাঁ, ক্যা বাত হে দেশাইবাবু, ঠিক কথাটাই বলেছেন আপনি। আগে না, হত্যাকারী সিকান্দারের প্রেমিক ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, প্রেমিকা ছিলেন। ইওর অনার, একটা স্মৃতিচিহ্ন স্বরূপ, একটা সুভিনিয়ার স্বরূপ হত্যাকারী এনার রুমাল, সিকান্দারের রুমাল ওনার কাছে রেখেছিলেন। ইওর অনার, যেই সময় রাধা দেবী ওনার টেন্ট থেকে বাইরে বেরিয়ে আসেন আর চিৎকার করা শুরু করেন, সেই সময় হত্যাকারী রাধা দেবীর টেন্টে গেলেন আর ওনার ওই মেকআপের বস্তুর মধ্যে এফএনটি মিশিয়ে দিলেন। এখানে কিছু ছবি রাধা দেবীর মৃত্যুর পরে তোলা হয়েছিল, ওনার টেন্টের কয়েকটা ছবি। ইওর অনার, সবসময় এটা বলা হয়ে থাকে যে হত্যাকারী কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ছেড়ে যায়। এই ছবিগুলো যদি আপনি একটু মন দিয়ে দেখেন তো তাহলে দেখতে পাবেন যে টেন্টের দরজায় ভেলক্রো লাগানো আছে ইওর অনার, আর ওই ভেলক্রোতে একজন মহিলার চুল লেগে রয়েছে। ইওর অনার, এই ছবিগুলো দেখলে এটা জানতে পারা যাচ্ছে যে এই চুলটা ওই ভেলক্রোতে লাগানো রয়েছে সেটা একেবারেই সোজা চুল। রাধা দেবীর চুল কোঁকড়ানো ছিল ইওর অনার। ওই কোম্পানিতে দুজনই মহিলা ছিলেন, রাধা দেবী আর গুল। আমি জানি যে আপনি এখানে বেশ কিছু গল্প ভাবতে পারেন, যে ওই চুলটা আমার নয়, ওই চুলটা অন্য কোনো দিন হয়তো ওখানে লেগেছিল। কিন্তু এরকমটা বলার আগে, এই ধরনের গল্প ফাঁদার আগে আমি আপনাকে এটা বলে দিতে চাইবো যে আপনার ওই চুলটা টেন্টের দরজা থেকে বার করে ফরেনসিক্সের পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রিলিমিনারি রিপোর্ট এটা বলছে যে ওই চুলটা আপনার। দ্বিতীয় বিষয়টা হলো যে ওই টেন্টটা নতুন ওখানে এসেছিল, আর যবে থেকে ওই টেন্টটা ওখানে লাগানো হয়েছিল, যেহেতু আপনার রাধা দেবীর সঙ্গে বনিবনা হয় না, যে কারণে আপনার ওই টেন্টে যাওয়ার অনুমতি ছিল না, যেখানে আপনি টেন্টের ভেতরেই যেতে পারেন। তো বাইরে বেরোনোর সময় আপনার চুল ওখানে কিভাবে লাগতে পারে, কিছু বলতে চাইবেন আপনি মহামান্য বিচারককে? আমি সিকান্দারকে ভালোবাসি, কিন্তু আমার দিকে তাকাতোই না, কারণ ওর রাধাকে ভালোবাসতো। জজ সাহেব, আমি সিকান্দারকে ছোটবেলা থেকে চিনি। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম, কিন্তু রাধা আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। ওর ভুলের শাস্তি শুধু মৃত্যু, যা আমি ওকে দিয়েছি। হ্যাঁ, এই খুন আমি করেছি। সিকান্দার নির্দোষ। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে এই আদালত গুলকে রাধার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে, আর সিকান্দারকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। উল্টে গেল। হ্যাঁ, কিন্তু দেশাইবাবু একটা, এই যে আদালতের মধ্যে আগুনের গোলা, ওই দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি ইত্যাদি খেলা এখানে দেখানো হয়, এগুলো আপনি ঘরেতে চেষ্টা করবেন না কিন্তু। না, কেননা এই খেলাগুলো তারাই দেখাতে পারেন যারা এগুলো জানেন এবং তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে করেন। আপনারাও বাড়িতে এটা করার চেষ্টা করবেন না।